হামলা ভাঙচুর করা, এইসব ঘটনার প্রেক্ষিতে আমরা কিন্তু তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু লিড পাই। চট্টগ্রামের কয়েকটা টিমকে আমরা ভাগ করে দিই। এইটার ভিতরে ঢুকে কাজ করা এত সহজ সাধ্য বা একদিনের বিষয় বা 2 দিনের বিষয়, এটা আমার দীর্ঘদিনের বিষয়। হামা ইলিয়াসকে গ্রেপ্তার করার পরে আমরা অনেক তথ্য আমরা তার কাছ থেকে তাদের যে সন্ত্রাসী নেটওয়ার্ক, চাঁদাবাজদের যে নেটওয়ার্ক, এটা সম্পর্কে জানতে পারি। এর মধ্যে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে সিএমপি এলাকায় যে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ডিডিএন, এইখানকার যে মালিক বা স্বত্বাধিকারী, তাকে ফোন করে যে 2 কোটি টাকা চাঁদা দাবি করা, এবং সেই সাথে 2-1 দিনের মধ্যেই সেখানে আবার যে গ্যাং, কিশোর গ্যাং যারা আছে, এদেরকে দিয়ে হামলা ভাঙচুর করা, এইসব ঘটনার প্রেক্ষিতে আমরা কিন্তু তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু লিড পাই। এই লিড পাওয়ার পরপরই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এই জেলা পুলিশ চট্টগ্রামের কয়েকটা টিমকে আমরা ভাগ করে দিই। ভাগ করে এক একটা টিম এক এক দিকে আমরা পাঠাই। এবং গতকাল এটা কিন্তু একদিনের কাজ না, এটা কিন্তু হুট করে হয় নাই। এটার পিছনে অনেক শ্রম আছে, অনেক পরিশ্রম আছে, অনেক তথ্য প্রযুক্তির বিশ্লেষণ আছে। ডেভিড ইমন বা সন্ত্রাসী ইমন, এই যে তাকে যে ধরা হলো, তো এই ধরার পিছনে আসলে অনেক কাহিনী আছে। জাস্ট ছোট করে 1 মিনিট আমি একটু বলি যে তারা কিন্তু অত্যন্ত ধুরন্ধর এবং খুবই চালাক, এবং তারা কিন্তু কোনো নেটওয়ার্কের বাইরে থাকে। বলা যায় যে তারা ওইরকম সিম ইউজ করে না, সব বিদেশি নাম্বারগুলো ব্যবহার করে, অ্যাপস এর মাধ্যমে তারা কথা বলে। এইটার ভিতরে ঢুকে কাজ করা এত সহজ সাধ্য বা একদিনের বিষয় বা 2 দিনের বিষয়, এটা আমার দীর্ঘদিনের বিষয়। তো সর্বশেষ আমরা যখন এই চক্র, বিশেষ করে ডেভিড ইমনের, ও যখন দেশে যখন দেখতেছে যে তার ধরা পড়ার সম্ভাবনা আছে বা একটু বেশি আলোচিত হয়ে গেছে, তখন যে বিদেশে একজন আছে যে আলোচিত গ্যাং লিডার, যে সাজ্জাদ, বড় সাজ্জাদ, তার পরামর্শক্রমে তারা কিন্তু সে কিন্তু ইন্ডিয়াতে বা ভারতে পালিয়ে যাওয়ার একটা তার পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা সম্পর্কে আমরা সম্যকভাবে অবগত হই। এই যে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে আমরা ওই দাউদকান্দি যে এলাকাটা, ওইখানে আমাদের কুমিল্লা জেলার যে পুলিশ আছে, এসপি স্যারের সহযোগিতা আমরা ওখানেও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা ওখানে আমরা সফল হতে পারি না। এরপরে ঢাকাতে ঢুকে যাই, তারা ওখানে গিয়ে কিন্তু গাড়ি বদল করে, তা ইভেন তাদের যে ড্রাইভার পর্যন্ত চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করে এটা একটা পর্যায়ে তারা আমাদের কাছে খবর আসে বা আমরা ওইভাবে এটা নিয়ে খবর পেয়ে পাই যে খুলনার দিকে যাবে। তা আমরা কিন্তু সেইভাবে এই যে পদ্মা সেতুতে যে টোল প্লাজা আছে, ওইখানেও কিন্তু আমরা একটা চেকপোস্ট স্থাপন করি। বিশেষ করে ওইখানকার মুন্সিগঞ্জের পুলিশ সুপার স্যারের তাৎক্ষণিক রেসপন্সে ভালো একটা আমরা চেকপোস্ট করি। কিন্তু আমাদের ওইখানে ব্যাড লাক যে আমরা ওই সময় আসলে ওইখানে ধরতে পারি নাই। এরপরে আমরা পাস করে চলে যাই। আমরা জানি যে সে যাবে খুলনাতে, ওইভাবে আমরা রূপসার দিকেও আমাদের একটা ওই খুলনা জেলা পুলিশের সহায়তায় আমরা চেকপোস্টের ব্যবস্থা রেখেছিলাম। কিন্তু ইতিমধ্যে তারা তো বারবার আসলে অনেক ডিসিশন চেঞ্জ করে। তারা হঠাৎ করে দেখলো যে ওই গোপালগঞ্জ থেকে নড়াইলের দিকে ঢুকে যায়। তখন রাত আসলে প্রায় 3:30টার মতো বাজে। তো এই সময় আসলে আমরা তখন ভুল পাই না। পরে নড়াইলের এসপি স্যারকে ফোন দিয়েছিল, পরে আমরা ওইখান থেকে বের হয়ে গেছে। এরপরে যশোরে এসপি স্যারের সাথে যোগাযোগ করে ওইখানে লাকিলি স্যারকে আমি পেয়ে গেছি, এবং স্যার একেবারে প্রথম কলেই ধরেছেন, এবং সাথে সাথে আমাকে একটা টিম অ্যাসাইন করে দিয়েছেন বা আমার সাথে ট্যাগ করে দিয়েছেন। আমি ওই টিমকে সার্বক্ষণিকভাবে সহায়তা করে এবং কোথায় কি যাচ্ছে আমরা সব আপডেট দিয়ে, আপনারা জানেন যে যশোরে যে ঝমঝমপুর এলাকা, ওইখানে মোটামুটি ভোরের দিকে 5টা বা এরকম 5:30টার দিকে আমরা কিন্তু এই যে ডেভিড ইমন সহ আরো 3 জন, সব মিলে 4 জনকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং আমাদের টিমটা পিছনে ছিল। তো পিছনে ওখানে গিয়ে আমরা পরবর্তীতে শনাক্ত করতে পারি যে ডেভিড ইমন সহ আরো যে 3 জন আছে, সবাই আসলে তারা ক্লোজ অ্যাসোসিয়েটস, এবং একেবারে ওই যে শুটার বলা যায়, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে চাঁদাবাজি সকল কার্যক্রমে তারা ওস্তাদ।